তো এটা হচ্ছে 3 নম্বর ক্লাস। তো এখানে চেষ্টা করবো দুইটা সৃজনশীল সলভ করে দেওয়ার। তো এখানে কিছু বেসিক আছে, তো আশা করি এই ক্লাসটা দেখলে কিছু বেসিক ক্লিয়ার হবে, হ্যাঁ, চিন্তা করার মতো কিছু এবিলিটি তৈরি হবে। তো এই জন্য আর কি এই দুইটা কোশ্চেন নেওয়া হয়েছে, ঠিক আছে। তো প্রথম যে কোশ্চেনটা, তো এখানে প্রথম কোশ্চেনটা কি বলতেছে দেখো, চিত্রে একটা চিত্র দেওয়া আছে। এখানে কি বলছে, উদ্দীপকে চিত্রের ন্যায় 0.5 কেজি বলের বলকে সুতার সাহায্যে বেঁধে সরল চলিত গতিতে ঝুলানো অবস্থায় সর্বনিম্ন বিন্দুতে ছিঁড়ে গেল। দোলকের সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার ও ববের ভর দেওয়া আছে, এবং বলা আছে সর্বনিম্ন অবস্থান থেকে সর্বনিম্ন যে অবস্থানটা আছে সেটা ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উপরে আছে, এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে দেওয়া আছে। এবং আমরা চিত্রতে দেখতে পাচ্ছি যে বি পয়েন্ট থেকে একটা বক্স আছে, ওইটা দূরত্ব দেওয়া আছে। তো এখানে বের করতে বলছে যে 1 সেকেন্ড পরে এখানে তোমার গতি শক্তিটা কি হবে সেটা বের করতে বলছে। তো নর্মালি, তো কি বলছে এখানে যে সর্বনিম্ন পয়েন্টে যখন আসছে, তো এটা সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে এটা। এই পয়েন্টে যখন আসছে তখন সুতা ছিঁড়ে বকটা পড়ে গেছে। তো যেহেতু এখান থেকে ছিঁড়ে দেওয়া হয়েছিল, এখানে আসার পর ছিঁড়ে গেছে, তো এখানে যে ব্যাকটা হবে এটা হচ্ছে এই যে কার্ভ যে ক্রিয়েট করছে না, এটা স্পর্শক বরাবর হবে, ঠিক আছে। তার মানে এখানে যে ব্যাকটা সেটা হচ্ছে সম্পূর্ণ ব্যাক আনুভূমিক বরাবর থাকবে, ঠিক আছে। উল্লম্ব বরাবর নিচের দিকে কোনো ভেলোসিটি থাকবে না। তো এটা হচ্ছে প্লাসের একটা কনসেপ্ট, যে আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্লাসের কনসেপ্ট এটা, ঠিক আছে। তো এটাই আর কি। এখন এখানে যে ভেলোসিটিটা এটা আমাকে বের করতে হবে, যে বি পয়েন্টের ভেলোসিটিটা কত হবে, ঠিক আছে। বি পয়েন্টের ভেলোসিটিটা কত হবে। তো 1 নম্বর যে ক্লাসটা, ওইখানে আমি সরল দোলকের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জিনিস বের করা শিখেছিলাম। তো তখন একটা শর্টকাট শেখানো হয়েছিল, সেটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 g l ইন্টু 1 মাইনাস cos থিটা। তো এখানে তুমি যদি হচ্ছে মান বসিয়ে ক্যালকুলেশন করো, তো আমি যদি হচ্ছে এটাকে মান বসিয়ে ক্যালকুলেশন করি, যেখানে জি এর মান হচ্ছে 10, 2 ইন্টু 10 ইন্টু 2 ইন্টু 1 মাইনাস cos 4 ডিগ্রি। তো মোটামুটি এটার মান আসবে 0.3121 মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো। তো এই যে সূত্রটা কিভাবে আসছে, তো এটা কিন্তু আমি 1 নম্বর ক্লাসে আলোচনা করছিলাম, বুঝতে পারছো। তো এটা দেখবা বিভিন্ন বইতে অনেক কঠিন বই করে আছে, তো তুমি জাস্ট এই সূত্র অ্যাপ্লাই করে খুব সহজেই এই পয়েন্টেবিলিটিটা বের করতে পারো। তো এখন আমার কি বলছে দেখো, এখান থেকে বস্তুটা চিড়ে গেছিল, হ্যাঁ, ড্রপটা এখানে যখন আসছে তখন সুতা থেকে চিড়ে গেছে। তো এই বরাবর একটা ভেলোসিটি আছে। তো তার যে গতিপথটা হবে সেটা হচ্ছে পাশের নিয়ে এইভাবে সে পড়বে। তো মনে করো 1 সেকেন্ড হচ্ছে এখানে, তো 1 সেকেন্ড কোথায় আছে, এখানে আছে। তো এখানে যখন থাকবে তার দুইটা ভেলোসিটি থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভেলোসিটি থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভেলোসিটি থাকবে, আর একটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে বি এক্স, এটা হচ্ছে কি বি ওয়াই। তো তুমি এটাকে বি না ধরে ইউ ধরতে পারো, সমস্যা নাই, এটা ধরলেই হয়েছে। তো এবার যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, তাহলে সূত্র যদি অ্যাপ্লাই করি আমি কি জানি, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এটা অ্যাপ্লাই করবো। সে আসবে বি ইজ ইকুয়াল টু ইউ এক্স প্লাস এক্স অক্ষ বরাবর ত্বরণ ইন্টু টি। তো দেখো এক্স অক্ষ বরাবর বেগের মান কত ছিল, বি ছিল, ঠিক আছে। তো এটাকে সে আসবে বি এক্স ধরো, বি এক্স ইজ ইকুয়াল টু ইউ এক্স প্লাস এ এক্স ইন্টু টি। আমরা জানি এক্স অক্ষ বরাবর কোনো এক্সেলারেশন কাজ করে না, তো এটা কি হবে, জিরো হবে। তার মানে সে ভেক্টর হবে ইনিশিয়াল ভেলোসিটি সমান। তাহলে ওয়াই অক্ষ বরাবর ব্যাকটা কত হবে, বি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি। ইউ ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি, তো ওয়াই অক্ষ বরাবর কোনো ভেলোসিটি ছিল না। ইয়া ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর এক্সেলারেশন কাজ করতেছে জি ইন্টু টি। তো জি এর মান 9.8, টি এর মান 1 বসাইলে আমার, সরি, জি এর মান 10 এবং টি এর মান 1 বসাইলে আমার এটা আসবে 10 মিটার পার সেকেন্ড। তো এখানে আমার যে ভেলোসিটিটা হবে সেটা হচ্ছে এটা রিজাল্টেন্ট, ঠিক আছে, এটা রিজাল্টেন্ট বরাবর কি হবে, আমার ভেলোসিটিটা হবে, বুঝতে পারছি। এটা রিজাল্টেন্ট বরাবর আমার ভেলোসিটিটা হবে। তো এখানে যে বি, সেটা হবে বি ইজ ইকুয়াল টু রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। তো এটা সলভ করলেই তুমি হচ্ছে এখানে পেয়ে যাবে। তাহলে এটা সলভ করলে কত আসে, রুট ওভার 10 স্কোয়ার প্লাস রুট ওভার 10 স্কোয়ার প্লাস 0.3121 স্কোয়ার। তো এটা মোটামুটি 10.004 আসতেছে, 10.004 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ক্যালকুলেশন করে নিবা, মনে হতে পারে, ঠিক আছে। তো আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। তো এবার 2 নম্বর কি কোশ্চেনটা কি বলছে, যে উদ্দীপকের চিত্রের যে বক্সে ববটি পড়বে কিনা সেটা বের করতে বলছে। মানে এখান থেকে যে ববটা চিড়ে পড়ে গেছে, তো এটা কি এখানে এই যে বক্সটা যেটা দেওয়া আছে এটার মধ্যে পড়বে কিনা তোমাকে এটা ফাইন্ড আউট করতে হবে, বা এটা তোমাকে কন্ডিশনটা বের করতে হবে। তো এখানে দেওয়া আছে যে যেখান থেকে আহ, সুতা থেকে ববটা চিড়ে গেছে এখান থেকে 61.9 সেন্টিমিটার দূরে একটা বক্স আছে, ঠিক আছে, একটা বক্স আছে। এবং এই বক্সের উচ্চতা নগণ্য, কিন্তু যে দৈর্ঘ্যটা দেওয়া আছে কত, 20 সেন্টিমিটার, বুঝতে পারছো। তো চলো জিনিসটা আসলে কিভাবে করবো। তো দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি বি পয়েন্ট। তো এটা যদি বি পয়েন্ট হয়, তো আমরা এখান থেকে বের করছি বেগের মান হচ্ছে, এটা ধরলাম হচ্ছে ইউ, এবং এই ইউ এর মানটা কিন্তু আমরা বের করছি 0.3120, ঠিক আছে। এরকম একটা মান আমরা 3 নম্বরে বের করছি। তো আমরা এখানে নর্মালি কি করবো, এখানে দেখবো যে এই যে প্লাসের ন্যায় যে গতিপথ সৃষ্টি করতেছে, তো বস্তুটা পড়তে কত সময় লাগে, কি বললাম, পড়তে কত সময় লাগে সেটা বের করবো আমরা। প্রথম কাজ হচ্ছে এটা।
তো এখানে সম্পূর্ণ ভেলোসিটিটা এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, কোনো ভেলোসিটি কিন্তু ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে না, মানে ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটির মান 0। তো এখান থেকে এটা উচ্চতা যদি h হয়, যার মান 20 মিটার দেওয়া আছে, তো h ইজ ইকুয়াল টু হাফ জি স্কোয়ার, তাহলে t ইজ ইকুয়াল টু 2h বাই জি, 2h বাই জি। তো এখানে 2 সেকেন্ড পাই গেছে, মানে এই যে এখানে বকটা আছে, বকটা ভূমিতে পড়তে সময় লাগবে 2 সেকেন্ড। তো এখন দেখবো এই 2 সেকেন্ডে সে আনুভূমিক বরাবর, অর্থাৎ এই আনুভূমিক বরাবর কতটুকু ডিস্টেন্স সে কভার করে সেটা বের করবো। কি বললাম, এই 2 সেকেন্ডে সে আনুভূমিক বরাবর কতটুকু ডিস্টেন্স কভার করে সেটা বের করবো। তো সেটা কিভাবে বের করবো, সেটা বের করার সূত্র কি, x অক্ষ বরাবর বেগ ইজ ইকুয়াল টু x অক্ষ বরাবর, সরি x অক্ষ বরাবর দূরত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে x অক্ষ বরাবর বেগ ইনটু ভূমিতে পড়তে সময়। x অক্ষ বরাবর বেগের মান কত পাইছি আমরা, u, যেটা হচ্ছে 0.3121, হ্যাঁ, ইনটু টি হচ্ছে 2 সেকেন্ড। তো এখান থেকে তুমি কি পেয়ে যাবা, এখানে ভূমিতে পড়তে মানে কত সময় পাইছি, দেন ওই সময়ে x অক্ষ বরাবর কতটুকু ডিস্টেন্স হয়ে যাবে সেটা আমরা পেয়ে যাবো। তো সেটা হচ্ছে 0.56, সো 0.62, 0.62 ওয়াট টু কি মিটার, সেন্টিমিটার নিয়ে গেলে কি হবে 62.42 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে সে ভূমি থেকে এতটুকু দূরত্বে গিয়ে পড়বে। আর কোশ্চেনে কি ছিল দেখো তো, কোশ্চেনে 61.9 সেন্টিমিটার দেওয়া ছিল, যে যেখান থেকে বি পয়েন্ট থেকে যে বক্সটা আছে ওইটা দূরত্ব 61.9, প্লাস এখানে বক্সের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে কত, বক্সের দৈর্ঘ্যটা হচ্ছে 20 সেন্টিমিটার, যোগ করলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে। মানে আমি বোঝাতে চাচ্ছি এখানে তো বক্সের দৈর্ঘ্য দেওয়া আছে তাই না, তো এখানে 61.9 প্লাস যদি 20 যোগ করি তাহলে আমার আসবে 81.9 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ এটা টোটাল যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 81.9 সেন্টিমিটার। আর আমি কি পাইলাম, 100 বরাবর 62.42 সেন্টিমিটার দূরত্ব পড়বে, এর মধ্যে এটি হচ্ছে 61 এতটুকু হচ্ছে কি বক্সের এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 61.9। তার মানে এটা থেকে একটু বেশি না, এস মানটা একটু বেশি, মানে কি সে অবশ্যই বক্সের মধ্যে গিয়ে পড়বে। আনসার কি হবে, আনসার হবে এই যে বক্সটা বি পয়েন্ট থেকে যে চিরে পড়ে গেছে, তো এটা অবশ্যই কি হবে বক্সের মধ্যে গিয়ে পড়বে। বুঝতে পারছো, তো এটাই হচ্ছে আনসার, আনসার হবে বক্সের মধ্যেই পড়বে। তো আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছো। তো এরপরে যে প্রবলেমটা, এটাও অনেক সুন্দর একটা প্রবলেম। তো এখানে কি বলছে, এখানে একটা চিত্র দেওয়া আছে, তো পাশের চিত্রে 20 কেজি বরের বক্সটি এ বিন্দু থেকে স্থির অবস্থান হতে ঘর্ষণ যুক্ত আনত তল বেয়ে বি বিন্দুতে পিছ দিয়ে নেমে আসে। ঠিক আছে, বি বিন্দুতে পিছ দিয়ে নেমে আসে, তো নেমে এসে স্প্রিং এর উপর বি বিন্দুতে এসে পড়ে, মানে এখান থেকে সে আদি অবস্থান জিরো ছিল, স্থির অবস্থানে ছিল, এখান থেকে সে বি অবস্থানে আসে, আসার পরে এখানে যে একটা স্প্রিং আছে ওই স্প্রিং এ কি করে, স্প্রিং এ সে আঘাত করে, এটা বলে আছে। ফলে স্প্রিংটা কি হয়ে যায়, কিছু পরিমাণ সংকুচিত হয়ে যায়। তো এখানে আনত তলের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, তো স্প্রিং এর তলটি ঘর্ষণবিহীন, মানে এখানে স্প্রিং এর তলটা আছে এটা কি ঘর্ষণবিহীন, এখানে কোনো ঘর্ষণ নেই। বুঝতে পারছো, তবে এই আনত তলটা কি আছে, ঘর্ষণ আছে। তো এখানে জি এর মান আছে 9.8 এবং স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে। তো তোমাকে বের করতে বলছে এই যে বক্স যেটা আছে ওটা কত ত্বরণের নিচে নামবে। তো দেখো এটা মোটামুটি এরকম হবে, চিত্রটা এরকম হবে, যে যেহেতু নিচে নামতেছে তার মানে একটা ত্বরণ এদিকে কাজ করতেছে। তো এটার অ্যাঙ্গেল যদি থিটা হয়, এটার ওজন যদি এমজি হয়, এটাও কি হবে থিটা হবে, তো এটা হবে এমজি কস থিটা, আর এটা কি হবে এমজি সাইন থিটা। ঠিক আছে, আর এদিকে একটা ফ্রিকশন কাজ করবে, যেহেতু তল বরাবর কি আছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট আছে। তো এখান থেকে আমরা নিউটনের সেকেন্ড ল যদি অ্যাপ্লাই করি, নিউটনের সেকেন্ড ল কি বলে, এফ নেট ইজ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এফ নেট ইজ ইকুয়াল টু এম এ, যেহেতু নিচের দিকে নামতেছে তো সামনের বল হচ্ছে বড় বল আর পিছনেটা হচ্ছে ছোট বল, তো লিখতে পারি এম জি সাইন থিটা মাইনাস এফ কে। এফ কে মানে কি বলতো, এফ কে মানে হচ্ছে মিউ কে বা মিউ ইন্টু আর, এফ মানে কি মিউ ইন্টু আর, আর মানে কি, আর মানে হচ্ছে এম জি কস থিটা। তো সরাসরি লিখে ফেললাম এম জি cos থিটা ইজ ইকুয়াল টু কি এম এ, এখান থেকে এম ক্যান্সেল আউট, এখান থেকে তো এ ইজ ইকুয়াল টু কি আসতেছে জি সাইন থিটা, ঠিক আছে, জি সাইন থিটা মাইনাস মাইনাস মিউ জি cos থিটা। তো সবকিছু দেওয়া আছে, তুমি এখান থেকে খুব ইজিলি হচ্ছে এর মানটা পেয়ে যাবে। ঠিক আছে, খুব ইজিলি তুমি এখান থেকে এর মানটা পেয়ে যাবে। তো তো এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 9.8 ইন্টু জি সাইন 30 ডিগ্রি মাইনাস 0.2 ইন্টু কস 30 ডিগ্রি, তো 4.72 মিটার পার সেকেন্ড। তো এটা কি আমার এখানে আনসার। আশা করি এটা বুঝতে পারছি। এরপর কি বলছে, আনত তল যদি ঘর্ষণহীন হতো, আনত তলটা যদি ঘর্ষণহীন হইতো তাহলে স্প্রিং এর সংকোচনের পরিবর্তনটা কি হবে।
মানে তোমাকে একবার আনত তলটা ঘর্ষণ যুক্ত করে নিতে হবে, একবার ঘর্ষণ বিহীন করে নিতে হবে। তো দুই ক্ষেত্রে এই যে বস্তুটা স্প্রিং আঘাত করবে, আঘাত করলে স্প্রিং সংকুচিত হবে। একবার আনত তলটা ঘর্ষণ থাকলে কি হবে, কতটুকু সংকুচিত হবে, ঘর্ষণ না থাকলে কতটুকু সংকুচিত হবে, দুইটা বের করে ডিফারেন্স করতে হবে। ঠিক আছে? তো এটাও বের করার জন্য আমরা কি করব, এটা বের করার জন্য আমাদের এটাও আমরা অনেকভাবে করতে পারি। তুমি চাইলে এক কাজ শক্তি উপপাদ্য দিয়ে করতে পারো, তুমি যদি চাও এটা শক্তি সংরক্ষণ সূত্র দিয়ে করবা, তাও করতে পারো। ঠিক আছে? তো আমরা এটা যেহেতু ওখানে শক্তি উপপাদ্য কিভাবে করতে হয় এটা সেকেন্ড লেকচারে দেখাইছি, তো এখানে আমি মেইন হচ্ছে শক্তি সংরক্ষণশীল সূত্র দিয়ে এটা করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? শক্তির সংরক্ষণশীল সূত্র দিয়ে করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? তো তাহলে এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি, দেখো এই যে স্প্রিং, দেখো এখানে ছিল, এই অবস্থানে ছিল। তো এখানে যখন ছিল টোটাল এনার্জি কত বলতো, এখানে যখন ছিল টোটাল এনার্জি কত সেটা আমাকে বের করতে হবে। তো শক্তি সংরক্ষণশীল সূত্র দিয়ে যদি আমি এটা করতে চাই, তাহলে এ অবস্থান এবং হচ্ছে বি অবস্থান, এই দুটা পয়েন্ট নিয়ে আমি কাজ করবো। শক্তি সংরক্ষণশীল সূত্র দিয়ে যদি করতে চাই, তাহলে এ অবস্থান এবং বি অবস্থান, এই দুটো অবস্থান নিয়ে আমি কি করবো, অবজারভেশন করবো। তো এ অবস্থানে টোটাল এনার্জি, আচ্ছা প্রথমে আমি দেখাই তোমাকে যে কিভাবে আসলে সূত্রটা অ্যাপ্লাই করবো। সূত্রটা এইভাবে অ্যাপ্লাই করবো যে যদি আমি শক্তি সংরক্ষণশীল সূত্র দিয়ে করতে চাই, ই এ, এ অবস্থান শক্তি প্লাস মাইনাস এনার্জি ইজ ইকুয়াল টু ইবি। এখানে এনার্জি লস আর কি, মানে ফ্রিকশনের কারণে যে শক্তিটা সেটা আমরা এখানে লিখবো। বুঝতে পারছো? ফ্রিকশনের কারণে যে শক্তিটা সেটা আমরা কি এখানে লিখবো। বুঝতে পারছো? তো এই অবস্থানটা যেহেতু একটা নির্দিষ্ট হাইটে ছিল, এই অবস্থানটা যেহেতু একটা নির্দিষ্ট হাইটে ছিল, তো এটার একমাত্র কি টোটাল এনার্জিটা হচ্ছে এখানে এম জি এইচ, এম জি এইচ। বুঝতে পারছো? তো এটা একটা। দেন যেহেতু এখানে ফ্রিকশন, তো এখানে মাইনাস। তো ফ্রিকশনের কারণে যে এনার্জিটা হবে সেটা কত হবে, ফ্রিকশনের কারণে এখানে যে এনার্জিটা হবে সেটা হচ্ছে, দেখো তো আমরা কৃতকাজ মানে কি, এফএস না, এফএস না। আর ফ্রিকশনের জন্য আমরা কি দিয়েছিলাম, এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর। মিউ মানে কত, মিউ মানে আমরা দেখছি মিউ, আর মানে এমজি কস থিটা, এমজি কস থিটা। ঠিক আছে? তো এটাই মেইনলি এখানে বসাবো এফ এর মান। তো মিউ এমজি কস থিটা ইন্টু দৈর্ঘ্য, এই যেটা দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য। ঠিক আছে? এই যে পথের দৈর্ঘ্য যদি আমি এল ধরি, তাহলে পথের দৈর্ঘ্য। ঠিক আছে? ইজ ইকুয়াল টু হচ্ছে বি পয়েন্ট। বি পয়েন্টে কি হবে, বস্তুটা বি পয়েন্টে এসে আঘাত করবে, আঘাত করলে কি হবে, স্প্রিং দ্বারা একটা কাজ হবে। তো স্প্রিং দ্বারা কাজ হচ্ছে হাফ কে এস স্কোয়ার। ঠিক আছে? স্প্রিং দ্বারা কাজ হচ্ছে হাফ কে, হাফ হাফ কে এস স্কোয়ার। ঠিক আছে? তো এটাই আর কি ছিল। তো এখন এটাকে যদি সিম্পলিফাই করি, তাহলে এখানে আসে এম জি এইচ ইজ ইকুয়াল টু মিউ এম জি এল কোয়াস থিটা প্লাস হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার মেন সূত্র। ঠিক আছে? এটা হচ্ছে আমার মেন সূত্র। তো এখান থেকে কি বের করতে হবে, এখান থেকে আমি যদি হচ্ছে এম এর মান, জি এর মান, এইচ এর মান, হ্যাঁ সবগুলো বসাই। তো এখানে একটা আননোন সেটা হচ্ছে এক্স। তো এখান থেকে একবার এক্স পাবা যখন হচ্ছে রাস্তার মধ্যে ঘর্ষণ থাকবে। এটা হচ্ছে একটা কেস। সেকেন্ড কেস কি হবে, সেকেন্ড কেস এটা হচ্ছে যখন মিউ থাকবে। ঠিক আছে? যখন মিউ থাকবে সেই ক্ষেত্রে, আর যদি মিউ না থাকে, রাস্তায় যদি কোনো ঘর্ষণ না থাকে, তাহলে এখানে এই পার্টটা জিরো হয়ে যাবে। তখন সূত্রটা হবে এম জি এইচ ইজ ইকুয়াল টু জিরো প্লাস হাফ কে এক্স স্কোয়ার। এখান থেকে কি পাবা, মনে করো এটা এক্স ওয়ান, এটা এক্স টু, দেন দুইটা বিয়োগ করবা, তুমি এখানে আনসার পেয়ে যাবা। বুঝতে পারছো? এটা হচ্ছে আমি শক্তি সংরক্ষণশীল দিয়ে করে দেওয়ার চেষ্টা করছি। তো এখন এটাকে যদি হচ্ছে তুমি কাজ শক্তি উপপাদ্য করতে চাও, সেম সূত্র আসবে। ঠিক আছে? তুমি চাইলে কাজ শক্তি উপপাদ্য দিয়ে এটা যাচাই করতে পারো যে সূত্রটা অ্যাকচুয়াল আসতেছে কিনা। তো কাজ শক্তি উপপাদ্য দিয়ে কিভাবে করতে হয় এটা আমি সেকেন্ড লেকচারে দেখাইছি। বুঝতে পারছো? তো তোমরা হচ্ছে তোমাদের কাজ হচ্ছে এটা ট্রাই করো, আশা করি পারবা। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে কি বলছে, 10 কেজি কোনো একটা বস্তুকে একটা ইঞ্জিনের সাহায্যে চিত্র অনুযায়ী একবার বি থেকে কি করা হয়েছে, সি তে তোলা হয়েছে, একবার বি থেকে সি তে তোলা হয়েছে, আরেকবার ডি থেকে সি তে তোলা হয়েছে, এবং উভয় ক্ষেত্রে ত্বরণের মানটা কি সেম দেওয়া আছে। তো বলছে সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত, এটা তো পারবা, একেবারে পানি পাচ্ছে। সি বিন্দুতে বস্তুটার বিভব শক্তি কত হবে। তো বিভব শক্তি মানে কি, এম জি এইচ। তো আমার এখানে এই যে এইচ এর যে ভ্যালুটা আছে, এই এইচ এর যে ভ্যালুটা সেটা বের করতে হবে। তো সেটা তো ইজিলি বের করতে পারবা, তাই না? এটা ইজিলি বের করতে পারবা। এই যে এখানে এবি এর মান দেওয়া আছে, এবি এর মান ভ্যালু দেওয়া আছে, বিসি এর ভ্যালু দেওয়া আছে, এই যে বিসি এর ভ্যালু দেওয়া আছে, তুমি এখান থেকে অ্যাঙ্গেল পেয়ে যাবা। অ্যাঙ্গেল যদি পেয়ে যাও, দেন tan থিটা অ্যাপ্লাই করলে বা যে কোনো পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করতে পারো, এই যে বের করে বের করতে পারবা। তো এটা ডান, পারবা। এরপরে কি বলছে, এরপরে বলছে কোন পথে যেতে ইঞ্জিনটি বেশি শক্তি ব্যয় হবে। ঠিক আছে? দেখো এখানে কিন্তু কৃতকাজ কিন্তু সেম, মনে রাখবা কৃতকাজ সেম, সে এই পথে যাক বা এই পথে যাক, কৃতকাজ কিন্তু সেম। কারণ কৃতকাজটা বস্তুর উচ্চতার উপর ডিপেন্ড করতেছে, যেহেতু উচ্চতা দুইটার ক্ষেত্রে সেম, তো কৃতকাজটা কি হবে, সেম হবে। কিন্তু ক্ষমতা কিন্তু আহ ইঞ্জিনের যে শক্তি ওইটা কিন্তু সেম হবে না। ঠিক আছে? এটা ডিপেন্ড করবে, এটা পথের উপর ডিপেন্ড করবে। কারণ কি, কারণ হচ্ছে এই যেটা, দেখো নর্মালি আমরা কি জানি কৃতকাজ মানে কি বলতো, কৃতকাজ মানে যদি আমি 1 নাম্বার বিসি জন্য বের করি,
বিসির জন্য বের করি, ঠিক আছে? তো তৃতীয় কাজ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, ঠিক আছে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এফ মানে হচ্ছে এই বিসি পথে প্রযুক্ত বল ইন্টু এই বিসি এর দৈর্ঘ্য, ঠিক আছে? বিসি এর মনে করো দূরত্ব আছে এস, তো এফ কেমনে বের করবো, এফ কেমনে বের করবো বলো তো? তো এটা আমরা পড়ে আসছি এরকম, যে এটা যদি একটা আনত তল থাকে, এটা যদি আনত তল হয় এবং এখানে যদি একটা বস্তু থাকে, ঠিক আছে? তো এইদিকে একটা ফোর্স কাজ করবে আর এইদিকে একটা ফোর্স কাজ করবে আর এইদিকে একটা ফোর্স কাজ করবে। তো দেখো এই ওজনটা কি, এমজি নিচে কাজ করবে, এটা টিটা হলে এটাও টিটা, তো এটা হবে এমজি সাইন টিটা, এটা হবে এমজি কস টিটা। এটা যদি এফ ধরি তাহলে এখান থেকে কি আমরা কি পাচ্ছি, এবং ত্বরণ যদি উপর দিক বরাবর হয়, যেহেতু উপর দিকে উঠতেছে, তো আমরা লিখতে পারি এফ মাইনাস এমজি সাইন টিটা ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এফ ইজ ইকুয়াল টু পাচ্ছি এমজি সাইন টিটা প্লাস এম এ, এইটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে কি আসতেছে, এফ ইজ ইকুয়াল টু, মনে করো এখানে কিন্তু বল কিন্তু সেম, তো লিখতে পারি এম জি সাইন, প্রথম হচ্ছে এই অ্যাঙ্গেল, তো এটাকে তুমি মনে করো হচ্ছে বি অ্যাঙ্গেল, কোন বি এম জি সাইন টিটা প্লাস হচ্ছে কি এম এ। তো এখানে এ দেওয়া আছে, তো এখান থেকে তুমি কি পেয়ে যাবা, কৃতকাজটা পেয়ে যাবা। ঠিক সেম ওয়েতে ডাব্লিউ টু যদি বের করতে চাও, ডাব্লিউ টু মানে হচ্ছে এই ডিসি যে পথ আছে, ডিসি পথের জন্য, ঠিক আছে? এই ডিসি পথের জন্য কিভাবে বের করবো, সেম ওয়েতে এম যদি কমান নাও, জি সাইন ডি অ্যাঙ্গেল প্লাস হচ্ছে ইয়ে, তো এখান থেকে তুমি কি পেয়ে যাবা, কৃতকাজ পাওয়ার জন্য অবশ্যই এটা হচ্ছে আমার এফ এর মান, কিন্তু এই যে দূরত্বটা ডিসি দূরত্ব এখানে বসাবা, আর এখানে হচ্ছে তোমার এস সি দিয়ে দূরত্বটা বসাবা, দেন তুমি দুইটা কৃতকাজ পেয়ে যাবা। দেখবা এখানে কোনটার কাজ বেশি হবে, ঠিক আছে? বুঝতে পারছো জিনিসটা? তো এটাই আর কি, যে কোন পথে যাতে ইঞ্জিনটি শক্তি বেশি ব্যয় করতে হবে, তো ইঞ্জিনের শক্তি কোনটাতে ব্যয় হবে তুমি এখান থেকে ক্যালকুলেশন করে খুব ইজিলি বের করে ফেলতে পারবা। তো এটা হচ্ছে কনসেপ্ট, আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো।